বেশ, তাহলে মুরাক্কা হলো, পিয়েত্রেদুরা হলো, তারপরে কি বললাম, মিনিয়েচার হলো। ঠিক, এগুলো সব মোগল পেন্টিং এর একটা অংশ। মোগল পেন্টিং এর সঙ্গে আর একটা জিনিস জুড়ে যায়, যেটা একটু আগে আমি বলছিলাম, কাংড়া দখল করেছিল জাহাঙ্গীর, সেই কাংড়া। কাংড়া ছবিটা হচ্ছে কম্পোজিশনের ছবি। এই যে তোমরা এখানে বিভিন্ন রকম ভাবে বসে আছো, তাই না, বিভিন্ন মুডে, যার মধ্যে খুব কঠিন মুড হচ্ছে তোমারটা, ওই যে তুমি এরকম করে রয়েছো যে তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি তোমায় কিছু বলছিলাম, খুব কঠিন মুডের ছবি। কঠিন মুডের ছবি মানে একটা শিল্পীর কাছে খুব কঠিন মুড, ঠিক আছে। তো এই মিনিয়েচার, এটা হচ্ছে একটা কম্পোজিশনের ছবি। এবার এই কম্পোজিশনের ছবি মুঘল যুগে হয়েছিল, সেটা রাজপুতরা খুব আঁকত। রাজপুতদের যে ছবিগুলো ছিল আমি বলে দিই, রাজা চলেছেন তোমার শিকারে, সে ছবিটা তুমি খালি দেখবে, কি ইমাজিন, কঠিন কাজ কিছু না, শিল্পী যে খুব পাকা আমি তা বলবো না, লাইন ড্রয়িংই করেছে, কোনো শেড নেই, এক টানে রাজা নেমে গেছে, এক টানে নেমে গেছে মন্ত্রী, তোমার পদাতিক সৈন্যরা, সঙ্গে চেন দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে একটা চিতাবাঘকে, ঠিক আছে, এবং চিতাবাঘটা কি আনন্দ এরকম ভাবে মাখিয়ে রয়েছে, সেই যে ছবি, এটা হচ্ছে এক ধরনের রাজপুত পেন্টিং। রাজপুত পেন্টিং এর সবচেয়ে কাংড়া ধারার বড় শিল্প হচ্ছে রাজা চলেছেন বিয়ে করতে, ঠিক আছে, রাজার মুখের যে এক্সপ্রেশন এটা। আর কম্পোজিশনের ছবি হচ্ছে যুদ্ধ, যুদ্ধের একটা কম্পোজিশনের ছবি আছে। তবে আমি বলে দিই, জাহাঙ্গীর আর আকবর কিছু চিন্তা ভাবনা করেছিল, যেটাকে আমরা বলি ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন কি? ইলাস্ট্রেশন কি? কারোর কাছে একটা খাতা আছে, যার খাতার উপর কিছু রং চঙের ব্যাপার আছে, বা কেউ একটা কোনো ভুল করে বই নিয়ে এসছে যেমন ছবি আছে? নেই বোধ, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখি তোমার খাতাটাকে আমি পরীক্ষা করে দেখাই। মনে রাখো, এখানটা রয়েছে এই একটা খাতা, দেখতে পাচ্ছ খাতাটা? কভার পেজ পুরো হলুদ, পেছনের পেজ হলুদ, তাই তো? এখানে একটা কোম্পানি বা কিছু তার প্রাইস লেখা আছে। প্রথম দুটো ছবি হচ্ছে দুটো জিরাফ, জিরাফের কালার কম্পোজিশনের পার্থক্য আছে, এটার মধ্যে একটু সবজে, এটা কালচে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাই তো? এখানে একটা কিছু কোম্পানির নাম লেখা আছে, এটা হলো কভার পেজ। ছবি এঁকেছেন কভার পেজ কৃষ্ণেন্দু চাকি, লিখে দেওয়া হলো। পাতা উল্টালে, পাতা উল্টানোর পরে এখানে বিজ্ঞাপন কিছু থাকলো, এখানে আবার একটা ইন্ডেক্স শুরু হলো। ইন্ডেক্স শুরু হয়, এই যে লেখাগুলো দেখছো বিভিন্ন বিভিন্ন ছবি, ওর এক একটা লেখা এক একটা ছবি। এইবার দেখা গেল প্রচ্ছদ এঁকেছেন কৃষ্ণেন্দু চাকি, ভেতরের অলঙ্করণ করেছেন বলে দেবাশিস দেব, অনুপ রায়, চিত্তরঞ্জন মাইতি, ঠিক আছে, সুব্রত গঙ্গোপাধ্যায়, এই বলে বলে খ্যাতনামা আর্টিস্টদের পরপর পরপর লিস্ট, ক্লিয়ার? এই জিনিসটাকে বলে হচ্ছে ইলাস্ট্রেশনের কাজ। একটা কভার পেজে একজন শিল্পী হবে, ভেতরের মধ্যে অনেক শিল্পী হবে, এই দিয়ে ওরা প্রথম যে বইটা বার করে হিট করে যায়, সেই বইটার নাম হলো বাবরনামা। কি বললাম? বাবরনামা। বাবর যেভাবে আসছে সমরক্ষণ থেকে, প্রকৃতি বদলে যাচ্ছে। বাবর যখন ঢুকছে তখন তার যে নেচার, নদীর জলটা নীল, চারিপাশের গাছপালা সবুজ, ঠিক আছে, মাটির রং না লাল না কালো, সেরকম একরকম ব্যাপার, ধুলো বালি, মানে বালির একটা আস্তরণ, ঘোড়া ঢুকছে, ঘোড়া ঢুকে যেই ভারতের মধ্যে ঢুকে গেল, মানে ভারতের মধ্যে বলতে গেলে দিল্লির দিকে, চণ্ডীগড়ের দিকে যখন ঢুকলো, তার যে আবহাওয়ার চেঞ্জ হলো, আবার তারা একরকম ছবি। এই ছবিগুলো অনেকগুলো শিল্পী মিলে এঁকেছে, ঠিক আছে, এটাকে বলে ইলাস্ট্রেশন। স্যার ইলাস্ট্রেশনে আর একটা ভালো ছবি বলুন, যার থেকে প্রশ্ন আসছে পরীক্ষায়, সেটা হচ্ছে রজবনামা। কি নাম বললাম? রজবনামা, RAZABNAMA, যাকে আমরা এক কথায় বাংলায় বলি সংস্কৃত ভাষার মহাভারত। মহাভারত তো বিরাট বড় জিনিস, মহাভারতের ছবির কম্পোজিশন হয়েছে আরেক রকম ভাবে। কিরকম ভাবে ছবির কম্পোজিশন হয়েছে? মহাভারতের কভার পেজ এঁকেছেন, ধরো দেখা গেল ওস্তাদ মনসুর, বেশ কথা। এবার ভেতরের পাতার ছবি, ভেতরের পাতার চারটে সুপারহিট ছবি আছে। একটা ছবি হচ্ছে কুন্তী বেরিয়ে আসছে তার 5 ছেলে এবং এক বউকে নিয়ে, এবং পুরো ইয়েটা কি বলে, ওই প্রাসাদটা আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে, যাকে আমরা বলছি কি, ওই আমাদের
যতুগৃহ, তাই তো ওই পর্বটাকে আমরা বলি। ওই ছবিটাতে ওখানে খুব শিল্পী বড় করে জোর দিয়েছে, সেটা হচ্ছে আগুনের লেলিহান শিখাটাকে, ঠিক আছে, ওটা একরকম হচ্ছে। আর নতমস্তকে কুন্তি বেরিয়ে আসছে, কি হবে, কোথায় থাকবে, এই ছবিটার একটা বড় বৈশিষ্ট্য ছিল। এরও আর্টিস্ট ধরো দেখা গেল আবুল হাসান এঁকেছে। পরের পাতায় চলে গেলে, পরের পাতার ছবি হচ্ছে আমাদের যুধিষ্ঠির হেরে গেছে পাশা খেলায়, শকুনি এবং দুর্যোধন আর দুঃশাসন উল্লাস করছে, ঠিক আছে, এইভাবে মাথা নত করে বসে আছে। ওই একটা ছবি খুব হিট ছিল। আর একটা ছবি ছিল, সেটা হচ্ছে তোমার কি বলবো, কৃষ্ণ অর্জুনকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছে, এই ছবিটা। আর একটা ছবি ছিল হচ্ছে তোমার ওই ভীমের সঙ্গে তোমার ইয়ের হচ্ছে কি বলে, দুর্যোধনের নদীর তীরে গদা যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। মহাভারত আশ্রিত এই ছবিগুলো আমরা বলি রজবনামার চিত্র, এটা বলে বেস্ট ইলাস্ট্রেশন, সবচেয়ে ভালো। এবার আছে গুলিস্তান, গুলিস্তানের কিছু ছবি আছে, সেখানে অনেক শিল্পী মিলে ছবি এঁকেছে। এবং এখানে তখনও পর্যন্ত নাইট মেয়ারের ইউজ করা হয়নি, কালার ইউজ করা হয়েছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে নাইট মেয়ার ইউজ করা হয়নি। বেশ, তাহলে নাইট মেয়ারের ছবি কোন সময়টা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছিল? হ্যাঁ বাবা, কি যেন বললাম মাত্র, সব ভুলে 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 গেলাম, বুঝেছো? হ্যাঁ, নাইট মেয়ারের ছবি। নাইট মেয়ারের ছবি আসলো আমাদের কোন সময়, ভালো করে শোনো, কিন্তু ভালো করে শোনো, আমি মোগল আর্টটা গল্পের মতো করে সহজ করে বোঝাচ্ছি। সেটা হচ্ছে শাহজাহানের সময়। স্যার শাহজাহানের সময় ছবি একটা উদাহরণ দিন, যেটা নাইট মেয়ারের ছবি। নাইট মেয়ারের ছবির মধ্যে শাহজাহানের সময় যেটা ছিল, মনে রাখবে, যে একটা বাঘ পূর্ণিমার রাত্রে বা অমাবস্যা অন্ধকার, পূর্ণিমার আলো, হ্যাঁ পূর্ণিমার রাত্রে একটা আলো পড়েছে, তার মধ্যে উনি হাঁটছেন, ঠিক আছে, বাঘটা হাঁটছে। বাঘের অবয়বটা পুরো কিন্তু, হ্যাঁ বাঘের অবয়বটা পুরোপুরি তোমার ব্ল্যাক। এবার পেছন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ওই চাঁদের আলো পড়ায় ওই পাতাগুলো বাঘের এতে নড়ছে, ঠিক আছে, কালো কালো। তাহলে সাদা কালোয় নাইট মেয়ার দিয়ে খুব সুন্দর ছবি আরম্ভ হলো শাহজাহানের সময়, এটাও খুব বিখ্যাত হলো এই ছবিগুলো। শাহজাহানের সময় স্যার সবচেয়ে পপুলার যে ছবিটা ভারত সরকার এখনো পায়নি, এটা এখন ইংল্যান্ডের আর্ট গ্যালারিতে শোভা পাচ্ছে। কি সেই ছবি জানো? ছবিটা কি, যে ছবিটা দিয়ে কভার পেজ হয়, ইতিহাস বইয়ের কভার পেজ হয়, সেটা হচ্ছে সম্রাট শাহজাহান হাতে সুন্দর করে গোলাপটা ধরে ওই মহিষ সিংহাসনে বসে আছে। ছবিটা দেখে ভাববে স্যার এ কি ছবি, এই ছবি ক্লাস 4 বাচ্চাকে দেবে, এই ছবিটা কি আছে এর মধ্যে, ছবিটা কি আছে, এটা বুঝতে গেলে শিল্পী চেতনার একটা দরকার তো অবশ্যই। সেটা হচ্ছে শাহজাহান নিজেকে নয়, নিজের আভিজাত্য প্রকাশ করছে, নিজের অহংকারটাকে প্রকাশ করছে, ওই ছবিটা সেটা স্পষ্ট। শাহজাহানের পোশাক, শাহজাহানের মাথার উষ্ণিস খুব যে একটা স্ট্রং তা না, সিংহাসনটাকে একদম জমকালো করে দেখানো হচ্ছে। একটা জিনিসকে বড় করলে কোনো একটা জিনিসকে ছোট করে দেখাতে হয়, এটা একটা সহজ পদ্ধতি। কিন্তু শিল্পী তো সেই দুটো জিনিস, দুটোকেই সমান গুরুত্ব দিয়ে একই রকম ভাবে জাঁকজমকপূর্ণ করে তুলবে, দর্শক বেছে নেবে কোনটা ভালো, না? সেই তো শিল্পীর কাজ, বড় শিল্পীর কাজ তো এই। তবে আমি বলে দিচ্ছি, একদম ধর্মত আমি বলে দিচ্ছি, পেনটা ছুঁয়েই বলি, বিশ্বাসটা আসবে। আমি বলে দিচ্ছি, আমি এখনো বলছি তোমাদের, ছবি যদি ভালো বলতে হয়, আর্টিস্ট যদি ভালো বলতে হয়, তাহলে হলো নিঃসন্দেহে সর্বকালে সর্বসময় ভালো আর্টিস্ট হচ্ছে ঠিক স্বাধীনোত্তর যুগে ব্রিটিশ পিরিয়ডের সময় ভারতীয় আর্টিস্টরা যে ছবি এঁকেছে, তার মান অনেক স্ট্যান্ডার্ড, অনেক স্ট্যান্ডার্ড। এটা নিয়ে অনেকে অনেক কথা আমি বলতে পারে, কিন্তু আমি তোমাকে বলছি এটা ঠিক, যতটুকু আমার শিল্প সাধারণ বোধ জ্ঞান যা আছে আমি এটা দিয়ে বলছি। এটা ছবি, লাইন ড্রয়িং কঠিন আমি মানছি, কিন্তু লাইন ড্রয়িংকে এটা কেউ যদি বলে বসে এটা ভালো ছবি, তা ফুলিয়ে ফাঁপিয়ে দেয়, তাহলে লোকে বিশ্বাস করবে ভালো ছবি, তাই নয় কি? তোমরা তো দেখেছো কোনো জিনিস খুব অ্যাভারেজ, মোটেও ভালো না, কিন্তু যে ব্লগাররা যেরকম ভাবে এখন ফুড ব্লগার এসে গেছে, তো আরো সাংঘাতিক, সে বলছে এইসব জীবনে মস্ত বড় ভুল করবেন। এমনও বলছে যে পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, যে মানুষ
উজ্জ্বলদার বিরিয়ানি খেয়েছে আর যে উজ্জ্বলদার বিরিয়ানি খায়নি। ঠিক আছে, এই যে কথা, চাকচিক্যের কথা তোমাকে তো টেনে নিয়ে যাচ্ছে, কেন এমন করছে, কি করছে? খেয়ে দেখলে যথেষ্ট ভালো। আমার মা যা বিরিয়ানি রান্না করে ইচ্ছে ভালো। ঠিক আছে, আমেরিকান দাদা বিরিয়ানি, বাপরে বাপ, তো অবাক হয়ে গেল। লোকটা একবার আমেরিকায় গেছিল ব্যবসা করে, ফিরে এসে ঠিক করেছে বিরিয়ানি করে। ভালো কথা, খুবই ভালো কথা, আমেরিকান দাদার বিরিয়ানি। এই তুমি এবার দেখো তো কিনি আর্সেনালের বিরিয়ানি, তুমি দেখো তো ওই নামটা কি, আমিনিয়ার বিরিয়ানি, ওরা এরকম হয় এখানে? কারণ ওরা বিশ্বাস করে আমরা কোয়ালিটি দেবো। কোয়ালিটি আমি এমন দেবো, আমার সব দরকার নেই, মানুষ দেখার দরকারও নেই, কে দেখেছে আমার দেখার দরকার নেই। এরকম অনেক থাকে, অনেক লোক তার প্রচার করতে পারে না, কিন্তু জিনিসটা ভালো। কি, সন্দীপ দাশগুপ্তের পোলাও এবং 2 পিস মাংস এমনি প্রচার হতে আরম্ভ করলো। লোকটার ফিডব্যাক কি ছিল? লোকটার ফিডব্যাক ছিল এই যে লোকটা একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার। 2020-তে ওই এয়ারক্রাফট কোম্পানি বন্ধ হয়ে যায়, 1.5 লক্ষ টাকা মাইনে পেতেন, ওনার চাকরি চলে যায়, খুব খারাপ অবস্থা হয়। 2020-তে চলে যায় দুবাইতে, 22 অব্দি দুবাইয়ের চাকরি করে। চাকরি করার পরে কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, তবে কিছুতেই কিছু হচ্ছে না। ভদ্রলোক তখন ওনার স্ত্রীর তৈরি করা বাসন্তী পোলাও আর 2 পিস করে মাংস বিক্রি করে। তুই বিশ্বাস করবে না, ওটা কোয়ালিটি কি, খেতে ভালো কিনা জানি না, লোকে লাইন দিয়ে খাচ্ছে। তাহলে বিক্রি হচ্ছে কি? বিক্রি হচ্ছে ওর ডিগ্রিটা বিক্রি হচ্ছে। ও এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ছিল। আমি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারকে দেখতে আসিনি, আমি বিরিয়ানি খেতে এসেছি। সত্যি কথা বলো না, বাস্তব তো। আমি বিরিয়ানিটা খেতে এসেছি, আমি কোনো এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারকে দেখতে আসিনি। এবার ঠিক তার পাশে একজন মাসিমা, পাকা রাঁধুনি, 61-62 বছর বয়স, সে বিরিয়ানি, এই পোলাও আর মাংস তৈরি করে বিক্রি করছে। কিছু লোক একবার দেখি তো একবার, বলছে এটা হচ্ছে অনেক বেটার, অনেক ভালো। এইটা তো সত্যিটা প্রমাণিত হতে কতদিন লেগে গেল, তার মধ্যে সন্দীপ দাশগুপ্ত পয়সার জমি নিয়েছে। এই হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার। মানুষকে কিছু লোক এটাই সেরা, এরপরে হয় না, এটা হতে পারে না, কোনোদিনও হতে পারে না, কোনোদিনও হতে পারে না, এটা সেরা হয় কখনো? তুমি দেখবে ভালো আর্টিস্ট, ভালো অভিনেতা, সে দর্শকদের কাছে জিজ্ঞেস করে কি ঠিকঠাক হয়েছে, বলুন না কোথায় বলেছে, ভুলটাকে বলুন, তাহলে আমি নিজে শুধরাবো। আর আমরা, ভুল বলছো তুমি, একদম পুরো একদম হাকিম পাড়া ছুঁড়ে ফেলে দেবো তোমাকে, একদম সেরকম বলবে তো, ভুল বলছো, তোর সাহস তোমার। এরা কোনোদিনও বড় শিল্পী হতে পারে না, নিজেকে করতে পারে না। ঠিক আছে, শিল্পী সেই শিল্প তৈরি করে যে নিজে আরো ডেভেলপ করবে। তো সত্যজিৎ রায় তো পারতো, সেপ্টোপাসের খিদে ছবিটাতে ও তো পাকা আর্টিস্ট, ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস করা আর্টিস্ট, ওই তো সেপ্টোপাসকে আঁকতে পারতো। ও গিয়ে বলেছে প্রসাদ রায়ের বাড়িটা কোথায় গেছে, সে দেখছে হাট জিরজিরে বাড়ি, এরকম একটা লোক, ঘুগনির প্যাকেট, মুড়ি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, গিয়ে উঠেছে কোনো রকম, দুটো ফাঁকা মদের বোতল পড়ে রয়েছে, গিয়ে বলছে প্রসাদবাবু উঠুন উঠুন। তো বলছে হ্যাঁ হ্যাঁ মানিকদা আপনি আসছেন, হ্যাঁ বলুন, মুখটা ভালো করে ধুয়েছে, চলুন আমার সঙ্গে। নিয়ে গেল সত্যজিৎ রায়, বলছে দেখুন এই হচ্ছে আমার গল্প, পুরো পড়ে শোনালো, এবার সেপ্টোপাসটা আপনি আঁকবেন। তখন প্রসাদ রায় বলছে মানিকদা আপনি অনেক বড় আর্টিস্ট, আপনি আঁকুন না ছবিটা, আপনার এই গল্প। বলছে না, যদি আমি আঁকতে পারতাম তাহলে আমি তোমাকে ডেকেছি কেন প্রসাদ, আমি তোমাকে ডেকেছি কেন? সেপ্টোপাস যা এঁকেছিল সেটাই এখনো রয়েছে, আর সত্যজিৎ রায় নেই। সত্যজিৎ রায় দেখবেন ওই সেপ্টোপাসটা ওরই একা ছবি। সত্যজিৎ রায় বলেছিল কেন আমি আঁকলাম না, প্রেস কনফারেন্সে বলেছিল আমি কেন আঁকলাম না, সেপ্টোপাস প্রসাদ রায়কে দিয়ে আঁকালাম কেন? বলেছিল আমি নিজে যখন ইন্ডিয়ান আর্ট কলেজের আর্টিস্ট ছিলাম, একটু দেখতাম চিড়িয়াখানা একটু ঘুরে ঘুরে দেখতাম, আমি দেখতাম যে প্রসাদ রায় বলে একটা লোক রেজিস্ট্রি করেছে সকাল 10টায়, আমি দেখতাম তখন, আর যখন চিড়িয়াখানাটা বন্ধ হচ্ছে মানে বিকেল 5টা বা 6টা, তখন প্রসাদ রায় এন্ট্রি করেছে, আমি বেরোচ্ছি 6টা। 10টা থেকে 6টা কতক্ষণ টাইম হয়? হ্যাঁ, 8 ঘন্টা টাইম হয়। একটা শিল্পী 8 ঘন্টা ধরে প্রত্যেক দিন, সপ্তাহে 3 দিন করে হলেও, হ্যাঁ ম্যাডাম, 3 দিন করে হলেও সে আলিপুর জুতে গিয়ে ওই জীবজন্তু দেখতো। ক্লিয়ার? সে দেখতো জীবজন্তুটা কিভাবে হাঁ করছে, কিভাবে বসছে, কিভাবে নড়াচড়া করছে। ক্লিয়ার? সেই জন্য সত্যজিৎ রায় বলে আমার আর সাহসে কুলোলো না, যে প্রসাদ যদি এতক্ষণ দেখছে, ও তো দেখছে কি, ও ছবি আঁকার জন্য, আর প্রসাদ ইলাস্ট্রেশন আমি দেখতে শুরু করলাম। সব ছবিতে কুকুর থেকে, হায়না থেকে, বাঘ থেকে, সাপ থেকে, কি জীবন্ত, এ আমি আঁকতে পারবো না, আমার সাহসে কুলোলো না। তখন আমি সেপ্টোপাসটা ওকে দিয়ে আঁকালাম। এই প্রসাদ রায় আর কেউ নয়, স্বয়ং ময়ূক চৌধুরী, দ্য গ্রেট 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 ময়ূক চৌধুরী। আজ বাংলা অনেক দিন, অনেক যুগ গেছে, হয়তো নারায়ণ দেবনাথ এসছে, কিন্তু জীবজন্তুর ছবি আঁকাতে প্রসাদ রায় বা
ময়ূক চৌধুরীর বিকল্প আজ পর্যন্ত আসেনি। অভাবের তাড়নায় খেতে না পেয়ে লোকটা এই অ্যাসিড কি বলবো, অন্ত্রের ঘায়ে লাস্টে হাসপাতালে শুয়ে মারা গেছে 1996 সালে। একটা বোহেমিয়ান জীবন এবং এত বড় একজন আর্টিস্ট। প্রসাদ রায়ের ওপর এখন তো ব্যবসা হচ্ছে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন লোক তারা বই বার করছে। প্রসাদ রায়ের কুলের কেউ নেই, তার বিক্রি হচ্ছে, তার ছবি আর্ট গ্যালারিতে তার ছবি দিলে ছবি বিক্রি হচ্ছে। এরা হচ্ছে শিল্পী, ওরা মোগল শিল্পীদের চেয়েও বড় শিল্পী, এদের রিয়েলিস্টিক, মানে